পুরুষের বেশে নিত্য করি রাজকাজ যুবরাজ রূপে। ফিরি স্বেচ্ছা মতে নাহি জানি লজ্জা ভয়, অন্তঃপুরবাসে নাহি জানি হাব ভাব। বিলাস চাতুরী শিখিয়াছি ধনুর্বিদ্যা, শুধু শিখি নাই দেব তব পুষ্পধনু, কেমনে বাঁকাতে হয় নয়নের কোণে। নারী পুরুষ, রবি ঠাকুরও বলেছেন তারা বোধহয় কোনো এক দর্শনের প্রতিচ্ছবি। তারা কিভাবে ভাবে, তাদের মনন সবটা আলাদা, নাকি দিনের শেষে তাদের ফেলা যায় এক সীমারেখায়। এর পরবর্তী অনুষ্ঠান প্রেম পুরুষ এবং নারী কবির চোখে। প্রেমের চেহারা কি এক না আলাদা পুরুষ এবং নারী কবির চোখে? এই প্রশ্ন নিয়ে একটু আলোচনা, একটু জলঘোলা ইচ্ছে নিয়ে আসছে পরের অনুষ্ঠান। আপনারা সমালোচনা করার জন্য তৈরি থাকবেন, কারণ এরপর থাকছে একটা Q&A সেশন। আর এই আলোচনা সভায় অংশগ্রহণে থাকছে, স্টেজে রয়েছে তারা, তবু নামগুলো বলে দিই: সিদ্ধার্থ পাল, সুপ্রতিম রয় চৌধুরী, অনুমিত্রা চ্যাটার্জি, আলিফ নাসরিন, মালা নায়ক, অনন্যা সেনগুপ্ত, সুকন্যা সেনগুপ্ত, আবহ সঙ্গীতে অভিজিৎ দাস, আর সংকলন, গ্রন্থনা ও পরিচালনায় তাপস নায়ক। নারী আর পুরুষ হয়তো সত্যি একটা আলাদা দর্শনের প্রতিচ্ছবি। এ ব্যাপারে অনেক বিতর্ক থাকতে পারে, বিতর্ক চলবেই। তা আমরা একটু কবিতাতে দেখতে চাইলাম যে কবিতাতে এরকম আলাদা আলাদা কোনো প্রতিচ্ছবি পাওয়া যায় কিনা। অবশ্যই দেখবেন, মানে ব্যাপারটার মধ্যে অনেকের মনে হবে অনেক পার্সিয়ালিটি রয়েছে এই ভাবনাটার মধ্যে, সেই জন্য সমালোচনা ভেরি ওয়েলকাম। আর কবিতায় তো আমাদের বাঙালি মানে কবির অভাব নেই, সব বাঙালি কবিতা লেখেন, মোটামুটি 99% বাঙালি কবিতা লেখেন। আর তার মধ্যে বোধহয় সেই 99%-এর মধ্যে বোধহয় 70% 80% প্রেমেরই কবিতা। প্রেমের কবিতা ছড়াছড়িতেও কোথাও কিছু কম নেই। কবি কখনো প্রেমে হাবুডুবু, কখনো প্রেমের স্বপ্নে উদাস, আবার কখনো বা ভীষণ হতাশ, প্রেম খুঁজে বেড়াচ্ছে। কিন্তু সেই প্রেমের চেহারাটা কি কবিদের মনে? আমরা চেষ্টা করছি কোনো বিশেষ প্যাটার্ন পাওয়া যায় কিনা, জোর করে চেষ্টা করছি বলতে পারে, বিশেষ প্যাটার্ন পাওয়া যায় কিনা, ছেলেরা একরকম ভাবছেন, মেয়েরা একরকম ভাবছেন, এরকম হয় কিনা। শুরু করছি কবিগুরুকে দিয়ে একদম। কবিতার নাম হঠাৎ দেখা, গলায় সিদ্ধার্থ। রেলগাড়ি কামরায় হঠাৎ দেখা, ভাবিনি সম্ভব হবে কোনোদিন। আগে ওকে দেখেছি বারবার লাল রঙের শাড়িতে, ডালিম ফুলের মতো রাঙা। আজ পরেছে কালো রেশমের কাপড়, আঁচল তুলেছে মাথায়, দোলন চাঁপার মতো চিকন গৌর মুখখানি ঘিরে। মনে হলো কালো রঙে একটা গভীর দূরত্ব ঘনিয়ে নিয়েছে নিজের চাঁদ দিকে, যে দূরত্ব সর্ষে ক্ষেতের শেষ সীমানায়, শাল বনের নীলাঞ্জনে। থমকে গেল আমার সমস্ত মনটা, চেনা লোককে দেখলে অচেনার গাম্ভীর্যে। হঠাৎ খবরের কাগজ ফেলে দিয়ে আমাকে করলে নমস্কার। সমাজবিধির পথ গেল খুলে, আলাপ করলেন শুরু। কেমন আছো, কেমন চলছে সংসার, ইত্যাদি। বেশি কিছু বলার আগে শুনে নিয়ে আরেক পুরুষ কবিকে, আমাদের সকলের প্রিয় কবি জীবনানন্দ দাশের বনলতা সেন, সুপ্রতিমের গলায়। চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা, মুখ তার শ্রাবস্তির কারুকার্য। অতি দূর সমুদ্রের পর হাল ভেঙে যে নাবিক হারাইছে দিশা,
সবুজ ঘাসের দেশ যখন সে চোখে দেখে দারুচিনি দ্বীপের ভেতর, তেমনি দেখেছি তারে অন্ধকারে। বলেছে সে, এতদিন কোথায় ছিলেন? পাখির নীড়ের মতো চোখ তুলে নাটোরের বনলতা সে। সুপ্রতিম, এই সূত্রেই আরেকটা হয়ে যাক, হঠাৎ নীরার জন্য সুনীল গঙ্গোপাধ্যায়। বাস স্টপে দেখা হলো 3 মিনিট, অথচ তোমায় কাল স্বপ্নে বহুক্ষণ দেখেছি ছুরির মতো বিঁধে থাকতে সিন্ধু পারে, দিক চিহ্নহীন 52 তীর্থের মতো এক শরীর। হাওয়ার ভেতরে তোমাকে দেখেছি কাল স্বপ্নে, নীরা, ওষুধি স্বপ্নের নীল দুঃসময়। দক্ষিণ সমুদ্র দাঁড়িয়ে গিয়েছিলে কবে? কার সঙ্গে? তুমি আজই কি ফিরেছ? স্বপ্নের সে সমুদ্র, সে কি ভয়ঙ্কর, ঢেউহীন, শব্দহীন, যেন 3 দিন পরেই আত্মঘাতী হবে। হারানো আংটির মতো দৌড়ে তোমার দিগন্ত, 2 উড়ু ডুবে গেছে নীল জলে। তোমাকে হঠাৎ মনে হলো কোনো জুয়ারির সঙ্গিনীর মতো, অথচ একলা ছিলে। ঘোরতর স্বপ্নের ভেতর তুমি একা। 1 বছর ঘুমাবো না। স্বপ্ন দেখে কপালের ঘাম ভরে মুছে নিতে বড় মূর্খের মতো মনে হয়। বরং বিস্মৃতি ভালো, পোশাকের মধ্যে ঢেকে রাখা নগ্ন শরীরের মতো লজ্জাহীন। আমি 1 বছর ঘুমাবো না। 1 বছর স্বপ্নহীন জেগে 52 তীর্থের মতো তোমারও শরীর ভ্রমণে পুণ্যবান হব। বাসের জানলার পাশে তোমার সহাস্য মুখ। আজ যাই, বাড়িতে আসবেন? রৌদ্রের চিৎকারে সব শব্দ ডুবে গেল। একটু দাঁড়াও, কিংবা চলো লাইব্রেরির মাঠে। বুকের ভেতর কেউ এই কথা বলেছিল। আমি মনে পড়া চোখে সহসা হাত ঘড়ি দেখে লাফিয়ে উঠেছি। রাস্তা, বাস, ট্রাম, রিক্সা, লোকজন ডিগবাজির মতো পার হয়ে যেন ওরাং ওরাং 4 হাত পা ছুটে পৌঁছে গেছি অফিসের লিফটের দরজায়। বাস স্টপে 3 মিনিট, অথচ তোমার কাল স্বপ্নে বহু। হ্যাঁ, পুরনো প্রেমিকাকে হঠাৎ রেলগাড়িতে দেখে একজনের তো যত রহস্য স্বপ্নের মতো কল্পনায় চলে এলো। তার মুখের গড়ন কিরকম, গায়ের রং, সেই স্বপ্নকে নিয়ে উদাস দূরত্বে উড়িয়ে নিয়ে গেল কবিকে এক অন্য কল্পনার দুনিয়ায়। আর ওদিকে বনলতা সেনকে মনে পড়তেই সামনে এলো তার চুলের আড়ালে লুকোনো রহস্যময় চোখের সব স্বপ্নীল মাদকতা। নীরাকে ভেবে তো কি যে করা যায় তা ভেবে কবি ঘুমের 12টা বেজে গেছে। আর তার শরীর তীর্থ ভ্রমণ করে পুণ্য লাভ করবেন, সেই স্বপ্নে অফিস কামাই হয় আর কি। এরম অবস্থা কবিদের। তা পুরুষ কবির প্রেমে নারী রহস্যময়, তাকে পেতে হবে, ভীষণ পাওয়া দরকার। তার জন্য স্বপ্নের শেষ নেই, কল্পনার শেষ নেই। সে কতখানি সুন্দর, তার চুল, মুখ, শরীরের সুগন্ধ মাতাল করে দেয় প্রেমিক কবিকে। তখন মহিলা কবিরা কি বলছেন, তাদের কাছে ব্যাপারটা কিরকম ভাবে গ্রাহ্য? অনুমিত্র কণ্ঠে শুনি তসলিমা নাসরিনের কবিতা প্রেম। যদি আমাকে কাজল পরতে হয় তোমার জন্য, চুলে মুখে রং মাখতে হয়, গায়ে সুগন্ধি ছিটোতে হয়, সবচেয়ে ভালো শাড়িটা যদি পরতে হয়, শুধু তুমি দেখবে বলে মালাটা চুড়িটা পরে সাজতে হয়, যদি তলপেটের মেদ, যদি গলার বা চোখের কিনারের ভাঁজ কায়দা করে লুকোতে হয়, তবে তোমার সঙ্গে অন্য কিছু। প্রেম নয় আমার। প্রেম হলে আমার যা কিছু এলোমেলো, যা কিছু খুঁত, যা কিছুই ভুল ভাল অসুন্দর থাক, সামনে দাঁড়াবো, তুমি ভালোবাসবে। কে বলেছে প্রেম খুব সহজ, চাইলেই হয়? এত যে পুরুষ চারিদিকে, কই প্রেমিক তো দেখি না। বেশ জোরদার তিরস্কার। এরপর শুনিনি আলিফের গলায় মন্দাক্রান্ত সেনের কবিতা অর্জুন কৃষ্ণচূড়ার কথা। অর্জুন গাছ একা ছিল ওই মাঠে, আর্য পুরুষ
আভিজাত্যের দম্ভ, নতজানু হলো সব কাজ তার কাছে। এইটুকু শুধু কাহিনীর শুভারম্ভ। কোথা থেকে এলো কৃষ্ণচূড়ার বীজ? যুবতী হলো সে কয়েক বছর পরে, সাঁওতালি মেয়ে, খোপায় তীব্র লাল। অর্জুন তাকে চাইল আপন করে। নতজানু হবে এমন মেয়ে সে নয়। বসন্তে সে তো একাই নিজেই সাজে। আর্য পুরুষে আসক্তি নেই তার, ব্যস্ত আছে সে ফুল ফোটানোর কাজে। খোপা থেকে খসে গত রাত্রির ফুল, ঝিরিঝিরি পাতা পোশাক বুনেছে তার। অর্জুন সে যে আর্য পুরুষ, ভাবে সব সুন্দরে একা তার অধিকার। অর্জুন গাছ চেয়ে দেখে দূর থেকে, কৃষ্ণচূড়ার হৃদয় ঝরছে রোজ। রূপ দেখে তার ধাঁধায় দুখানি চোখ, ভাবে কবে পাবে ওই হৃদয়ের খোঁজ। কাহিনী এবার শেষ করি তাড়াতাড়ি, কৃষ্ণচূড়ার জেদখানি বড় বেশি। অভিমান সেও বিকবে না কারো কাছে, বরঞ্চ হবে বন্ধু বা প্রতিবেশী। মহিলা কবিরা পুরুষ কবিদের ভাবনার আকর্ষণকে খুব একটা পছন্দ করছেন না বলেই মনে হচ্ছে। অর্জুন চায় কৃষ্ণচূড়াকে, সব সুন্দরে তার নাকি অধিকার, এইভাবে মহিলারা ভাবছেন, পুরুষরা ভাবছেন। কিন্তু কৃষ্ণচূড়া তার কি? তার কাছে সে বন্ধু হতে চায়। আর একটা কবিতা শুনিনি কবি মল্লিকা সেনগুপ্তের, দ্রৌপদী জন্ম মালার গলায়। হে পুরুষ, রূপ দেখলে কেন হাতের মুঠোয় চাও জ্যান্ত মানবীকে? না পেলে তারই শাড়ি টেনে ধরে অশ্লীল হাসিতে তার মুখ কালো করে দিতে চাও? বলো দ্রৌপদীর বহুপতি, বেশ্যা অতএব। আমি যদি বেশ্যা হই, তুমিও পুরুষ বেশ্যা কর্ণ মহামতি। তোমারও শয্যায় আসে বহু পত্নী, বিবিধ স্ত্রীলোক। তুমি যে নিয়মে চলো, সে নিয়মে অধিকার আমারও থাকুক। তোমরা যে গ্রন্থ লেখো, সেই গ্রন্থ আমরাও উল্টে দিতে পারি। শোনো কর্ণ, শোনো সভাজন, তোমাদের ছাইপাশ বিধিনিষেধের দিকে একটি বঙ্কিম প্রশ্ন আমি। যখন আমি প্রশ্ন করি, তোমরা ভয় পাও। ভীষ্ম পিতামহ আমার, তুমিও মুখ লুকাও। ধৃতরাষ্ট্র বলুন, আমি কলঙ্কের যোগ্য কিনা আজ? শ্রীগাল গাধা উঠল ডেকে, অশুভ সব শব্দ মহারাজ। দুর্যোধন উরু দেখান, উরুর নিচে শানিত অপমান। হতচেতন যুধিষ্ঠির বোঝেন না তো কিছুই মহাপ্রাণ। ঝড়ের মতো ফুঁসে ওঠেন একাই ভীমসেন। অর্জুনের আঙুল তাকে শান্ত রাখছেন। এর পরের গল্প, কৃষ্ণ এসে দ্রৌপদীর মান রাখলেন। আমার অপমানের ক্ষতে সেই প্রথম মলম পড়েছিল। আমার মরুভূমির বালি সেই প্রথম অশ্রু শিখেছিল। কৃষ্ণ তুমি আমার মনে সেই প্রথম বন্ধু হয়েছিলে। সেই প্রথম ভারত ভূমি তোমার পায়ে প্রণাম করেছিল। এইভাবে কৃষ্ণ তো দেবতা হলেন। হ্যাঁ, দ্রৌপদীর চোখে তিনি তো তখন রীতিমতো হিরো, হিম্যান। কিন্তু ভাবুন তো বেচারা রাধার কথা, তার তো যত সর্বনাশের মূলে কৃষ্ণ স্বয়ং। বন্ধু থাকে বেশ ভালো, কোনো টেনশন হয় না, যেমন দ্রৌপদী আর কৃষ্ণ। কিন্তু সখী দ্রৌপদীর জন্য যেভাবে জান লড়িয়ে দিয়েছিলেন কৃষ্ণ, রাধার জন্য তো সেরকম করেননি। ওই জন্যই তো মুশকিল, বন্ধুরা হুটহাট করে প্রেম নিবেদন করবে, সে তাতেই সাড়ে সর্বনাশ। প্রেম গ্রহণ করলে বিপদ, উল্কার মতো জ্বালিয়ে দেবে, আর না গ্রহণ করলে তখন তো আরো বিপদ। তখন যাকে ফিরিয়ে দেবে তার পুরুষতান্ত্রিক ইগো জেগে উঠবে, অ্যাসিড বাদ ছড়বে, সুদিকে জেয়া ধরে চলে। এই হলো মল্লিকা দেবীর ভাবনা।
মহিলা কবিদের কাছে মনে হচ্ছে পুরুষের কিন্তু যেন হ্যাংলা আর লোভী, তাই না? ওই চাওয়ার মাদকতা নিয়ে বসে থাকো তুমি পুরুষ কবি। তুমি বন্ধু হতে পারো, প্রেমিক হতে পারো না। তুমি প্রেমিক হিসেবে হাস্যকর, অপরিণত, ব্যর্থ জীব, তাই কি? তাহলে মহিলা কবিদের কাছে প্রেম কি? আলিফের গলায় শুনি নাসরিনের আরেকটি কবিতা, আরো প্রেম দিও। আরো প্রেম দিও আমাকে, এত অল্প প্রেমে আমার হয় না, আমি পারি না। আরো প্রেম দিও, বেশি বেশি প্রেম দিও, যেন আমি রেখে কুলিয়ে উঠতে না পারি, যেন চোখ ভরে হৃদয়ের সবকটি ঘর যেন ভরে যায়, যেন শরীর ভরে এই তৃষ্ণার্ত শরীর। প্রেম দিতে দিতে আমাকে অন্ধ করে দাও, বধির করে দাও, আমি যেন শুধু তোমাকেই দেখি, কোনো ঘৃণা, কোনো রক্তপাত যেন আমাকে দেখতে না হয়। আমি যেন আকাশ পার থেকে ভেসে আসা তোমার শুভ্র শব্দগুলো শুনি। কোনো বোমারু বিমানের কর্কশতা, কারো আর্তনাদ, চিৎকার আমার কানে যেন না পৌঁছয়। দীর্ঘকাল অসুখ আর মৃত্যুর কথা শুনতে শুনতে আমি ক্লান্ত। দীর্ঘকাল প্রেমহীনতার সঙ্গে পথ চলে আমি ক্লান্ত। আমাকে শুশ্রূষা দাও, স্নান করিয়ে দাও তোমার শুদ্ধতম জলে। যদি ভালো না বাসো তবে বলো না কিন্তু যে ভালোবাসো না। মিথ্যে করে হলেও বলো যে ভালোবাসো, মিথ্যে করে হলেও প্রেম দিও। আমি তো সত্যি সত্যি জানবো যে প্রেম দিচ্ছ। আমি তো কাঁটাকে গোলাপ ভেবে হাতে নেব। আমি তো টেরই পাবো না আমার আঙুল কেটে গেলে কাঁটায়। রক্ত শুষে নেবে আঙুল থেকে, এদিকে ভাববো বুঝে চুমু খাচ্ছে। একটা প্রেমের জন্য কি আকুতি, তার জন্য ঠকতেও রাজি। যদিও জানেন পুরুষের ঠিক সেই ভাবনার গভীরতা বোধহয় নেই। প্রেম দরকার, ভীষণ দরকার, কিন্তু বিশ্বাস নেই ঠিক প্রেম পুরুষকে। এই বিরোধ একটু অন্যরকম ভাবে শুনে নেব সৃজা ঘোষের কবিতা ছোঁয়ার জন্য মরব, কণ্ঠে অনন্যা। শুধু শরীর নিয়ে ভাবলে তুমি অন্য কথা বলতে, নিপাট ভোগের নেশা থাকলে খানিক অন্যভাবেই চলতে। আমার চার দেয়ালের জন্য তোমার গল্প ভেঙে গেলে তুমি অন্য মানুষ খোঁজো এসব টুকরো স্মৃতি ফেলে। আমার অল্প হলেও চলবে, শুধু তোমার কথার ঝড়ে। যদি সপ্তডিঙা ডুবেও খানিক বৃষ্টি আরো পড়ে, তবে রামধনু উঠবে না। আমি তোমায় নিয়েই ভাবব, কিছু মিথ্যে কথা লিখব, জুড়ে শেষ বিকেলের কাব্য। তুমি বুঝবে না এই কাব্য, শুধু পেরেক ভেবেই পড়বে। খুব ভুল ফোটানোর দণ্ডে কিছু বাক্য ব্যয়ও করবে। আমি এই কাব্যের পরেও শুধু তোমায় নিয়েই ভাবব, তুমি জানতেও পারবে না, আমি শব্দ হয়েই থাকব। যদি জ্বরের কথা শুনলে পোড়া কপাল ছুতে হয়, তবে জ্বরও ভীষণ মন্দ, আমার আপন মানুষ নয়। আমি ছোঁয়ার জন্য বাঁচছি, জানি তার অভাবেই মরব। শুধু বিচ্ছেদ তার আগে কটা মিথ্যে নালিশ করব। সব নালিশ যেন মিথ্যে, তবু ছোঁয়ার জন্য করছি। প্রেমের বিষম খেয়ে রাতে খুব বাঁচার জন্য মরছি। আমি ছোঁয়ার জন্য বাঁচছি, জানি তার অভাবেই মরব। শুধু বিচ্ছেদ তার আগে কটা মিথ্যে নালিশ করব। মহিলা কবি জানেন, কবি জানেন যে তার এই প্রেম একতরফা, কিছু করার নেই। পুরুষ প্রেমিক তো বোঝেনি না,
নারীর নজরে ভালোবাসা যে একমুখী, তাই সে জেনে নিয়েছে সে বেশি কিছু পাবে না, শুধু দিয়েই যাবে, দিয়ে যাবে নিজের ভালোবাসার তাগিদেই দিয়ে যাবে। নিজেকে ভুল বুঝিয়েই চলতে হবে। সৃজা ঘোষেরই আরেকটি কবিতায় ফুটে উঠেছে এই তাগিদের অন্য একটা রূপ, যেখানে রয়েছে না পাওয়াকে মেনে নেওয়া, নিজের ভালোবাসার অহংকারকে অটুট রেখে। কবিতার নাম বছর চারেক পর, গলায় সুকন্যা। দেখা হলো বছর চারেক পর, তুই এখন অন্য কারোর পর, অন্য কারোর ঘর। এখন অনেক হালকা রঙের শার্ট, ঠোঁটের নিচে চুম্বকটাও নেই। ভিড়ের মাঝে দেখতে পেলাম তোকে, দাঁড়িয়ে গেলাম বিপদ পাড়াতে। এখন অনেক শান্ত হয়েছিস, রকচটা সেই চোখ দুটো সংসারে। বছর ছয়েক পর আবার দেখা, মুখ ঢেকেছে কাঙ্ক্ষিত চাঁদ দাঁড়িয়ে। এখন অনেক বুঝতে পারিস বুঝি, আমার প্রিয় গন্ধটা আর মাখিস। নতুন মানুষ আদর করার পর আলগা পিঠে জল আলপনা আঁকিস। এখনো কি ঠান্ডা লাগার ঝাঁজ, মাথা মুছিস কার বকুনি খেয়ে। ফুটবলে আর হাত পা কাটিস নাকি, ভাল লাগে আর কাব্য করা মেয়ে। আগের মতোই দেরিতে ঘুম ভাঙে, নাকি নতুন আগেই জাগায় তোকে। কানে নরম কামড়ে ধরে কেউ একটা কিছু বলতে চাওয়ার ঝোঁকে। নতুন মানুষ বৃষ্টি ভালোবাসে, আমার মতন জোর করে ভেজবার, নাকি এখন তোর বারণের জোরে বৃষ্টি থামায় বর্ষা হাজারবার। সেই ব্যথাটা আজও জ্বালায় খুব, সেও কি জানে কপাল টিপে দিতে। আচ্ছা অমন জাপটি ধরে সেও, পেছন থেকে ঝাঁপায় অতর্কিতে। কাবাব আজও ভালোবাসিস, মাংস খেকো নাম কি দিতাম স্বাদে। আজকে দেখি ভিড়ের মাঝে তোকে, সত্যিগুলোই বলতে কেমন বাঁধে। সেও কি খুব তুই পাগলি মেয়ে, চশমা পরে কথায় কথায় কাঁদে। সেও কি খুব কষ্ট পেলে একা, খুব গোপনে জায়গা খোঁজে ছাদে। সে বুঝি খুব বকবকিয়ে নয়, স্বল্পভাষী, ঠিক চাইতি যেমন তুই। আজকে কেমন নরম দেখায় তোকে। একটা ভিড়ে থমকে গেছে তুই। আমার মতো ও কি এত ভোগে, শরীর খারাপ হলেই তোকে চায়। বিদঘুটে সব গান শুনলে ওরও সমস্ত রাত এমনিই কেটে যায়। ইনসমনিয়া নিশ্চয়ই নয়, রাত জাগবার ঝক্কিটা আর নেই। ভীষণ ভিড়ে লুকিয়ে দেখি তোকে, হারিয়ে যাব চোখ ফেরালে। তোকে দেখে সুখী মনে হলো, হয়তো নতুন ঘরে বেশি আলো। আমার মতন জ্বালায় না আর কেউ, নতুন মানুষ আমার চেয়েও ভালো। দেখা হলো বছর চারেক পর, তুই এখনো আমার একার পর, আমার একার ঘর। কিন্তু প্রেমিকা কবি, এতটা অবিশ্বাস কি করতেই হবে পুরুষকে? দেখি না পুরুষ কবিরা কি আর অন্যভাবেও প্রেমকে দেখতে পারেন। শুনি সিদ্ধার্থর গলায় কবি অমরেন্দ্র সেনের কবিতা, চাই ভালোবাসা চাই ভালোবাসতে। যদি ভালোবেসে চাও মোর কাছে, দিতে পারি এনে আকাশের চাঁদ। প্রাণের টানে সবই ভোলা যায়, বাধা হয় না কোনো কষ্ট অবসাদ। চাই ভালোবাসা চাই ভালোবাসতে, সুখ দিয়ে চাই সুখে হাসতে। স্নেহ প্রেম মাগি সুখের লাগি,
ভালোবাসি, চাই শুধু সুখে বাঁচতে। যতদিন ভালোবাসি ততদিন বাঁচি। ভালোবাসা সৃজায় মোদের ধরায়, প্রেমহীন হৃদয় যেন মরুভূমি হয়। জীবন বাঁচে না সেটা, অকালে শুকায়। শুধু ভালোবাসা চাই এবং ভালোবাসতে চাই, এটাই বাঁচার রসদ। প্রেমিকা বিশ্বাস করলে না, সে হয়তো অন্য পথে চলার সিদ্ধান্ত নিলে। শেষবারের মতো চলে যাওয়ার আগে একবার প্রেমিকের সাথে দেখা করতে এলেন। এক বিকেলের কথা, কবি শ্রীজাত। আজ অন্তত ঘড়ির দিকে তাকাস না, টুকরো করে উড়িয়ে দে সব সমস্যা। চিন্তা তোকে মানায় না। দেখ আকাশ লাল, আজ অন্তত ফিরিস না ভিড় মেট্রোতে। ট্রাম চলবো, ঘুরবে চাকা ঝমঝম, দুজনে খুব গন্ধ রেড রোডে। আজ অন্তত চুল খুলে দে দিক বিদিক, ডাইনে বাঁয়ে লোকগুলো সব মূর্ছা যাক। ইচ্ছে করে মিথ্যে কথা দিব্যি দি। আজ অন্তত রাস্তা পেরোই হাত ধরে। তুই একবার সাধলেই জোর ফুচকা খাই, কান টেনে বল। ইস কি আমার বাদ ধরে। আজ অন্তত বলিস না সব গল্প শেষ, হয়তো শুরুই হয়নি কোনো রূপকথা। ওই তো একটা একলা চেয়ার। চল চল বসে আমার নতুন লেখা শোনাই খান্তি নেক। আমার নতুন লেখাটা শোনাই খান্তি নেক। বাকি জীবন অশান্তিতে ভুগবো, তাও আজ অন্তত আজ অন্তত আজ অন্তত আমার কাছে শান্তি নেই। আজ অন্তত আমার কাছে শান্তি নেই। দেখা যাচ্ছে পুরুষ কবিদের আপত্তিও কিছু কম নেই। এই টানা পড়ে নেই, প্রেমকে যেন কেউ ঠিক ছুঁতে পারছেন না মনের মতো করে। তখন প্রেম একটা স্বর্গীয় অনুভূতিতে হয়তো বেশি ভালো রূপ নিতে পারে, যেখানে না আছে পুরুষ, না আছে প্রকৃতি, না আছে প্রেম। সরি, ভুল বললাম, না আছে নারী, আছে শুধু প্রেম। সেই অনুভূতি সবকিছুর ঊর্ধ্বে। কবিগুরুর কথায় অনমিত্র গলায় শুনে নিই অনন্ত প্রেম। তোমারই যেন ভালোবাসিয়াছি শত রূপে শতবার, জনমে জনমে যুগে যুগে অনিবার। চিরকাল ধরে মুগ্ধ হৃদয় গাঁথিয়াছে গীতহার। কত রূপ ধরে পড়েছ গলায়, নিয়েছ সে উপহার। জনমে জনমে যুগে যুগে অনিবার। যত শুনি সেই অতীত কাহিনী, প্রাচীন প্রেমের ব্যথা, অতি পুরাতন বিরহ মিলন কথা, অসীম অতীতে চাহিতে চাহিতে দেখা দেয় অবশেষে কালের তিমির রজনী ভেদিয়া তোমারই মূরতি এসে চিরস্মৃতিময়ী ধ্রুব তারকার বেশে। আমরা দুজনে ভাসিয়া এসেছি যুগল প্রেমের স্রোতে, অনাদিকালের হৃদয় উৎস হতে। আমরা দুজনে করিয়াছি খেলা কোটি প্রেমিকের মাঝে, বিরহ বিধুর নয়ন সলিলে মিলন মধুর লাজে। পুরাতন প্রেম নিত্য নূতন সাজে। আজি সেই চিরদিবসের প্রেম অবসান লভিয়াছে, রাশি রাশি হয়ে তোমার পায়ের কাছে। নিখিলের সুখ, নিখিলের দুঃখ, নিখিল প্রাণের প্রীতি, একটি প্রেমের মাঝারে মিশেছে সকল প্রেমের স্মৃতি, সকল কালের সকল কবির গীতি। আমরা দুজনে ভাসি, কি হলো? এসছে, শোনা যাচ্ছে? হ্যাঁ, আমরা দুজনে ভাসিয়ে এসেছি যুগল প্রেমের স্রোতে, অনাদিকালের হৃদয় উৎস হতে। প্রেমেরই জোয়ারে ভাসতে চান পুরুষ কবি এবং মহিলা কবিও। কিন্তু কিভাবে পারা যায়? প্রেমিক হলো মেঘ, সে চায় প্রেমিকার সাথে ভেসে চলতে অনির্দেশের পথে। কবি শুভ দাশগুপ্তর ভাবনায় সেই অনির্দেশের কবিতা মেঘ বলল। উপস্থাপনা সুপ্রতিম গণনা। মেঘ বলল, যাবি? অনেক দূরের গেরুয়া নদী, অনেক দূরের একলা পাহাড়, অনেক দূরের গহন সেবন, গেলেই দেখতে পাবি। যাবি? জানলা দিয়ে মুখ ঢুকিয়ে বলল সে মেঘ, যাবি? আমার সঙ্গে যাবি? দিন ফুরিয়ে রাত ঘনাবে, রাত্রে গিয়ে সকাল হবে, নীল আকাশে উড়বে পাখি, গেলেই দেখতে পাবি। যাবি? শ্রাবণ মাসের একলা দুপুর, মেঘ বলল, যাবি?
আমার সঙ্গে যাবি? কেমন করে যাব রে মেঘ, কেমন করে যাব? নিয়ম বাঁধা জীবন আমার, নিয়ম ঘেরা এধার ওধার। কেমন করে নিয়ম ভেঙে এ জীবন হারাবো? কেমন করে যাব রে মেঘ, কেমন করে যাব? মেঘ বলল, দুপুর দূরের মাঠে বৃষ্টি হব, সবুজ পাতায় পাতায় ভালোবাসাময় ঝরব, শান্ত নদীর বুকে আনবো জলোচ্ছ্বাসের প্রেম, ইচ্ছে মতো বৃষ্টি হয়ে ভাঙবো, ভেঙে পড়বো। এই মেঘ, তুই যাবি? আমার সঙ্গে যাবি? যাব না মেঘ, পারবো না রে যেতে। আমার আছে কাজের বাঁধন, কাজেই থাকি মেতে। কেবল যখন ঘুমিয়ে পড়ি তখন আমি যাই, সীমার বাঁধন ডিঙিয়ে দৌড়ে এক ছুটে পালাই, তখন আমি যাই। স্বপ্নে আমার গেরুয়া নদী, স্বপ্নে আমার সুনীল আকাশ, স্বপ্নে আমার দূরের পাহাড়, সব কিছুকে পাই। জাগরণের এই যে আমি কৃতদাসের মতন, জাগরণের এই যে আমি এবং আমার জীবন, কাজ অকাজে সুতোয় বোনা মুখোশ ঘেরা জীবন। তবুরে মেঘ যাব, একদিন ঠিক তোরই সঙ্গে শ্রাবণ হাওয়ায় নতুন রঙে যাব রে মেঘ যাব। সেদিন আমি শিমুল পলাশ ভিজবো বলে যাব, পাগল হাওয়ায় উতল ধারায় আমায় খুঁজে পাবো। যাব রে মেঘ যাব, যাব রে মেঘ যাব, যাব রে মেঘ যাব, যাব। ফাইনালি কোনো এটা নিয়ে কনক্লুশন টানছি না, কনক্লুশন আপনাদের, সমালোচনা আপনাদের। কিউএনের জন্য টাইম রেখেছিলাম, ভেবেছিলাম। শ্রমিক বলেছে টাইম নেই, আমাদের দেরিতে শুরু হয়েছে, মানে আপনাদের আপত্তিগুলো শোনার তো সময় হলো না। ওগুলো পরে শোনা যাবে, ফ্লোরে শোনা যেতে পারে। থ্যাংক ইউ, বাই।